জাপানের সিটি কর্পোরেশন আমাকে একটা বালতি ধরিয়ে দিয়েছে, কিন্তু কেন সেটা পরে বলছি। এই বালতি আমি ব্যবহার করব এবং জাপানের ময়লা সেপারেট করা এবং সেই ডাস্টবিনটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আগে এগুলো সর্ট আউট করি, তারপরে ডাস্টবিনে ফেলতে নিয়ে যাব। এই যে সবগুলো নিয়ে বের হইলাম। দুনিয়ার অন্যতম পরিষ্কার দেশ হিসেবে জাপান পরিচিত, কিন্তু জাপানের কোথাও কোনো রাস্তার মোড়ে বা খোলা জায়গায় ময়লা ফেলার জন্য ডাস্টবিন পাওয়া যায় না। তাহলে ময়লা জাপানিরা কি করে? পকেটে নিয়ে ঘোরে? হ্যাঁ, পকেটে নিয়েই ঘোরে। জাপানের একটা বেসিক নিয়ম হচ্ছে, যেখান থেকে আপনি কোনো কিছু পারচেজ করবেন, সেটা কোনো শপ হোক, সুপার মল হোক, সেখানে ডাস্টবিন থাকে। এজ লাইক চিপস বা যে কোনো খাদ্যদ্রব্য কেনার পরে সেখানে ডাম্প করার জন্য ডাস্টবিন পাওয়া যায়, বা যে কোনো ধরনের ড্রিঙ্কস বা ভেন্ডিং মেশিনগুলোর কাছেও একটা একটা করে ডাস্টবিন দেওয়া থাকে। যেই কোম্পানি সেই ভেন্ডিং মেশিনটা লাগিয়েছে, সেই কোম্পানির দায়িত্ব হচ্ছে ওই ভেন্ডিং মেশিন থেকে ওই বটল বা ক্যানগুলো কালেক্ট করে নেওয়া। কিন্তু আপনি যদি ওই ভেন্ডিং মেশিন থেকে একটা ড্রিঙ্কস কেনার পরে সেটা পান করতে করতে সামনে এগিয়ে যান, অথবা কোনো শপ থেকে একটা জিনিস নেওয়ার পরে সেটা খেতে খেতে সামনে চলে যান, তাহলে সেটা আর কোথাও ফেলার অপশন পাবেন না, একমাত্র আপনার বাসা ছাড়া। শুধু তাই নয়, বাসায় এসেও মুক্তি নেই। এখানে প্রত্যেকটা ময়লা ফেলার জন্য রয়েছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ডেট মিলিয়ে ময়লাগুলো ফেলতে হবে, এবং কোন গার্বেজটা কোন ক্যাটাগরিতে যায় এই সব হচ্ছে ক্যাটাগরি, তার এত লম্বা চার্ট রয়েছে। আমাদের এখানের মতো না যে আমার যা সব গার্বেজ হলো আমি একসাথে পোটলা করে ফেলে দিলাম ডাস্টবিনে। এভাবে হলে তারা ময়লা কালেক্টই করবে না, আপনার ময়লা ওই ডাস্টবিনে রেখে চলে যাবে। আর প্রত্যেকটা ময়লা ফেলার জন্য আলাদা আলাদা পলি বা প্যাকেট রয়েছে। ওই পলিতে করে, যেমন যেটা রিসাইক্লেবল গার্বেজ হবে সেটা একটা আলাদা পলিতে, যেটা কিচেন ওয়েস্ট হবে সেটা আলাদা পলিতে, যেটা বার্নেবল বা দাহ্য পদার্থ হবে পোড়ানো যাবে সেটা আলাদা পলিতে। তো প্রত্যেকটাকে এমনি ক্যাটাগরাইজ করে ফেলতে হবে, আর ওই দিনে ফেলতে হবে যেই দিন ওই ময়লাটা ওরা কালেক্ট করবে। তার জন্য একটা আস্ত ক্যালেন্ডার তৈরি করে নিয়েছে। এবার বলি আমি সিটি কর্পোরেশনে কেন গেলাম। প্রত্যেকটা সিটির একটা করে সেন্ট্রাল সিটি হল থাকে, যেখানে নাগরিক সুবিধাসমূহ পাওয়া যায়। যেমন আমাদের বেসিক নাগরিক সুবিধার জন্য পৌরসভা, জেলা শহর ও ইউনিয়ন পরিষদ, ওই জায়গাগুলোতে যেমন আমরা যাই, জাপানে তেমন সিটি হলে বা শিয়াকশোতে যেতে হয় ওই পরিষেবাগুলোর জন্য। এখন পর্যন্ত আমি জাপানের 4টা সিটি কর্পোরেশনের আন্ডারে থেকেছি। তো প্রথমে ছিলাম ইবারাকির হোকুতা সিটিতে। তো ওইখানকার শিয়াকশো বা সিটি হল ছিল হোকোতা। তারপর যখন হিয়োগো ক্যানে আসলাম, সেখানে ছিল সান্দা সিটি। আর কাগোশিমা ক্যানে আসার পরে প্রথমে মিনামি কিউশু সিটি, তারপরে এখন আছি তারুমিজু সিটিতে। তো প্রত্যেকটা সিটির রুলস পরিষেবাগুলো আলাদা। আর ময়লা ফেলার সারা জাপানে কিন্তু সেম রুলস না, প্রত্যেকটা সিটির আলাদা আলাদা করে তারা রুলস তৈরি করেছে, প্রত্যেকটা সিটির আলাদা আলাদা করে বর্জ্য ব্যবস্থাপনা করা। আর জাপানের এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করলে, এক সিটি থেকে অন্য সিটিতে গেলে, সেটা ওই সিটি হলে গিয়ে রেকর্ড করাতে হবে। যেমন আমি যদি মিনামি কিয়োশু থেকে চলে আসলাম তারুমিজুতে, তো মিনামি কিয়োশু সিটি হলে গিয়ে আমি একটা ডকুমেন্ট দিয়েছি, একটা ডকুমেন্ট তৈরি করেছি ওখানে, যে আমি আজকে এত তারিখে মিনামি কিয়োশু ছেড়ে দিচ্ছি, ওই সিটি হলে চলে যাব। তারপর আমি নেক্সট যেই ডেটে আমি তারুমিজু চলে আসলাম, তারুমিজু সিটি সেন্টারে গিয়ে আমি আবার সেটা এন্ট্রি করালাম। আর সেই এন্ট্রিটা হবে আমার যেই জাপানের রেসিডেন্স কার্ড, সেটার মধ্যে এন্ট্রি হবে। আর এখানে প্রত্যেকের একটা আইডেন্টি প্রুভ করার জন্য আইডেন্টিক্যাল একটা মাই নাম্বার কার্ড হয়, ওটাতে এন্ট্রি হবে যে আমি এই তারিখে এই সিটিতে ঢুকেছি। তো তারুমিজু সিটিতে আসার সময় প্রথমে সিটি হলে গিয়ে আমার ঠিকানা এন্ট্রি করালাম। তো সিটি হল থেকে আমাকে এই একটা বই ধরিয়ে দিয়েছে, ম্যাগাজিন ধরিয়ে দিয়েছে। তো এইটাতে হচ্ছে এই সিটির বলা যায় প্রোফাইল। তো এতগুলো কন্টেন্ট এই সিটির পুরো প্রোফাইল, তাদের কালচার, তাদের যে লেজেন্ড আছে ওগুলো দেওয়া। তারপর হচ্ছে যে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা, কারণ যেহেতু একদম সমুদ্রের পাশেই তারমিজি অবস্থিত, বা আমার বাসা থেকে 1 মিনিট দূরেই সমুদ্র। তো সুনামি, আর এখান থেকে একদম নিয়ার বাই হচ্ছে সাকুরাজিমা ভলকেনো, যেটা একটা অ্যাক্টিভ ভলকেনো। সবসময় দেখা যায় যে ধোঁয়া উঠতেছে, যে কোনো সময় এটা অগ্নুৎপাত করতে পারে।
তো সুনামি হতে পারে, ভলক্যানোর অগ্ন্যুৎপাত হতে পারে, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড। আলাদা আলাদা যেই অবস্থাগুলো আছে তার জন্য এরা প্রত্যেকটা জিনিসকে মার্ক করে, আচ্ছা ম্যাপের মধ্যে যদি দেখায় এটা হচ্ছে তারুমিজু সিটি, তারুমিজু এরিয়াটা, আর এটা হচ্ছে সাকুরাজিমা ভলক্যানো। তো এই ভলক্যানোটা একটা অ্যাক্টিভ ভলক্যানো। এখানে একটা হ্যাজার্ড জোন দেওয়া আছে যে আমি অবস্থান করছি এখানে, ভলক্যানোটা থেকে এতটুকু দূরে। তো ভলক্যানোটা অগ্ন্যুৎপাত করলে বা এখানে যদি সুনামি হয়, একদম এই যে সমুদ্রের পাশ গেছে যেহেতু তারুমিজু, তো প্রত্যেকটা এই ধরনের হ্যাজার্ড যদি আসে কীভাবে প্রিভেন্ট করা হবে, বা আশ্রয় কেন্দ্রের লোকেশন কি, কত সেন্টিমিটার বা কত মিটার ঢেউ আসলে কোথায় যেতে হবে, পুরো ম্যাপ অ্যান্ড ডিটেলস এইটা সিটি কর্পোরেশন থেকে ধরিয়ে দিয়েছে। তারপর আরো এতগুলো কাগজ, প্রত্যেকটা আলাদা আলাদা ইনফরমেশনের। আচ্ছা আবার আসি বালতির প্রসঙ্গে, আমি বালতিটা সাইডে রেখে দিয়েছিলাম। তো যেমন বললাম যে প্রত্যেকটা ময়লা এখানে আলাদা আলাদা পলিতে প্যাক করতে হয়। তো এক এক সিটি কর্পোরেশনের এক একটা রুলস। আগে যেখানে ছিলাম যে যে কিচেন ওয়েস্টগুলো হতো, আমার পেঁয়াজের খোসা হোক, আমার উচ্ছিষ্ট খাবার হোক, সেটা একটা পলিতে আমি রেখে দিতাম। কিন্তু তারুমিজু বলল না, ওনারা একটা বালতি দিল যে তোমার যেই ইয়েটা হবে কিচেন ওয়েস্টগুলা, সেগুলো এই বালতির ভিতর ফেলতে হবে। তো এটা একটা আচ্ছা এটা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য, এখান দিয়ে পানিটা সেপারেট করে তারপর এই বালতিতে করে আমি জমাবো আমার কিচেন ওয়েস্টগুলো। দেন এইখানে যেই ডাস্টবিন থাকবে সেখানে ফেলে আসবো। আর জাপানের ডাস্টবিন কিন্তু এমন না আমাদের যে কল্পনায় আসে একটা ডাস্টবিনে সব ময়লা ফেলতেছি। আর জাপানের ডাস্টবিন মানেও কিন্তু এলাহি কাণ্ড, এটাও ওয়ান কাইন্ড অফ আর্ট। এখানে এই বালতি আমি ব্যবহার করব এবং জাপানের ময়লা সেপারেট করা এবং সেই ডাস্টবিনটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আমার এখানে এতগুলো ময়লা জমে গেছে কারণ আমার কাছে ময়লা ফেলার জন্য যেই প্লাস্টিক ব্যাগটা নির্ধারিত করা এই সিটি সেটা ছিল না। তো গতকাল কিনে নিয়ে আসলাম। তো এখানে প্রায় নুডলস কাপ, দুধের যে প্লাস্টিক বোতলগুলো হয়, এগুলো সহ অনেকগুলো ময়লা যেগুলো সর্ট আউট করতে হবে। মানে এগুলো যদি আমি আলাদা আলাদা পলিতে না ভরি তাহলে সম্ভব নয়। আগে এগুলো সর্ট আউট করি, তারপরে ডাস্টবিনে ফেলতে নিয়ে যাব। অবশ্যই হাতে লিস্ট নিয়ে বসলাম যে কোন ময়লাটা কোন ক্যাটাগরিতে যাবে, কারণ এখানে এত এত ক্যাটাগরি। ধরেন যে যেগুলো রিসাইক্লেবল ময়লাগুলো হয়, আমি জানতাম না রিসাইক্লেবল। যেমন দুধের এই যে প্যাকেটটা, এটাকে আমি এমনি ভাঁজ করে রাখলাম আর কি। তো দুধের এই প্যাকেটটা এটা রিসাইক্লেবল, তো এটাও আমি জানতাম না, প্রথমবার জানলাম। তো এমন রিসাইক্লেবল ময়লার লিস্টে প্রায় 27 ধরনের, 27, তো 27 ধরনের ময়লা আছে যেগুলো রিসাইকেল করা যায়। তো সেটা দেখে দেখে মিলাতে হবে। আর যেই কাগজগুলো, যেমন এই কাগজটা, এটাও রিসাইক্লেবল। তো এগুলো ভাগ ভাগ করে রাখতে হবে। এই যে একটা প্লাস্টিকের বালতি কন্টেনার আমাকে ধরিয়ে দিয়েছিল, যেটা আগে দেখিয়েছিলাম। তো এইটাতে হচ্ছে আমার কিচেনের যেই গার্বেজগুলো আছে, মানে রান্নাঘরের উচ্ছিষ্ট যেগুলো হয় সেটা এখানে রাখা। আর এর জন্য একটা বালতি ওখানে রাখা আছে, কয়েকটা বালতি রাখা আছে, ওগুলোতে আমি এটা জাস্ট ঢেলে দিয়ে নিয়ে আসবো, তাহলেই হবে। এটা বারবার ইউজ করা যাবে। আর ক্যান এবং বোতলের জন্য ওখানে আলাদা ঝুড়ি রাখা আছে। তো এই দুইটার জন্য মেবি পলি ইউজ করতে হবে না, কিন্তু বাকি ময়লাগুলো পলিতে রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে যে স্বচ্ছ দেখা যাচ্ছে নীল লেখা, এটা ময়েসের ভূমি বা বার্নেবল রাবিশ, যেই ময়লাগুলো পোড়ানো যায়, দাহ্য, এগুলো শুধু এটাতে রাখতে হবে। দেন একদম ডার্ক ব্লু যেটা আছে, এটা হ্যাঁ এটাই রিসাইকেল। তো এটাতে রিসাইকেলেবল ময়লাগুলো রাখতে হবে। আর হচ্ছে এটা মেবি ময়াসেনাইগুমি, হ্যাঁ এটা ময়াসেনাইগুমি, যেগুলা নন বার্নেবল, যেমন কাচের বোতল, কাপ, যেগুলো জ্বালানো যাবে না, দাহ্য হবে না, এগুলো এটাতে রাখতে হবে। তো 3 ধরনের পলি আপাতত আমার কাছে আছে। তো আগে এগুলো ভাগ করি, তারপর আমি ডাস্টবিনে অন্য কোনো সময় নিয়ে যাব। রিসাইকেলের মধ্যে যেহেতু মিল্ক কার্টন আছে, তো এগুলো আমি রিসাইকেলের পলিতে রাখবো। বেশি নাই, আমি জাস্ট 4টা দুধের বোতল ইউজ করেছিলাম কার্টন। তো এইগুলো হচ্ছে রিসাইকেল। আর দেন আমার কাছে প্লাস্টিক বোতলটা আমি এখানে রেখেছিলাম, যেমন আমার কফি বোতলগুলো হয় সেগুলো আলাদা করে। আবার প্লাস্টিক বোতলগুলোর মধ্যে থেকে এখানে যেই র্যাপিংটা থাকে এটা খুলতে হবে, ক্যাপগুলো খুলতে হবে। তো এখানের পেপারটা আর ক্যাপটা হচ্ছে আবার
বার্নেবল রাবিশ। আর প্লাস্টিকটা হচ্ছে পেত্তো বা প্লাস্টিক ক্যাটাগরিতে যাবে। তো কয়েকটা প্লাস্টিক কফির বোতল আছে, এগুলো আলাদা করে রাখলাম, এটা আবার আমি ঢেলে দিয়ে নিয়ে আসবো। ক্যানগুলোকেও আমি আলাদা একটা পলিতে সংরক্ষণ করেছিলাম, তো ক্যানগুলোর জন্য ওইখানে একটা ঝুড়ি রাখা আছে, ওইটাতে আমি ক্যান রেখে আবার ঢেলে চলে আসতে হবে। এই পলিটাতে আলাদা করেছিলাম আমার যে বার্নেবল রাবিশগুলো আছে, যেমন যে কোনো ধরনের পলিথিন, টিস্যু বা আদার্স, ওইগুলো হচ্ছে ওই তাহলে ময়াসেরও গমির প্যাকেটে রাখতে হবে, এগুলো রেখে তারপর ডাস্টবিনে নিয়ে যাব। এই যে সবগুলো নিয়ে বের হইলাম। এই এলাকার জন্য ডাস্টবিন হচ্ছে এটা, ডাস্টবিনের চারদিকে নেট দিয়ে এমনি আটকানো থাকে। আচ্ছা, এটা হচ্ছে মূলত ডাস্টবিন এরিয়া। তো ডাস্টবিনের চারদিকে নেট দিয়ে এমন আটকানো থাকে যাতে কুকুর, বেড়াল বা অন্য কোনো প্রাণী, এখানে কাক অনেক বেশি, যাতে কাক আসে, যাতে কাক এসে এগুলো নষ্ট না করতে পারে। এই নেটটার ভিতরে ক্যান রাখতে হয়, ওটার মধ্যে প্লাস্টিক বোতল, তো আমি বোতলটা আগেই রেখে গেছিলাম। আর এইটা দিয়ে এই যে 4টা ড্রাম এখানে রাখা আছে, এগুলোর ভিতরে হচ্ছে ওই পচনশীল বা কিচেন গার্বেজগুলো। আর ওইদিকে হচ্ছে কাচের বোতল, টিন, ক্যান, ওই আদার্সগুলো। তো এইভাবে সেপারেট করা হয়। এইখানে দাহ্য ময়লাগুলো রাখলাম, যদিও আজকে এই ময়লাটার দিন না, কিন্তু আমি এখান থেকে চলে যাব, তাই ময়লাটা রেখেই যেতে হচ্ছে।